রাজনীতির সমীকরণে কি সবসময় ২ আর ২-এ ৪ হয়, নাকি কখনো সেই সমীকরণ বদলে দেয়া হয় ক্ষমতার অন্ধকার করিডরে? ইতিহাসের সবচেয়ে বড় বিভ্রম কি জানেন? পরম হিতৈষীরূপী কোনো এক ত্রাণকর্তার ওপর চোখ বন্ধ করে ভরসা করা। মহাকালের চাকার দিকে তাকিয়ে আমরা ভেবেছিলাম জীবনের শেষ সায়ান্নে এসে কেউ একজন বোধহয় এই রক্তাক্ত জনপদের ললাট লিখন বদলে দেবেন। কিন্তু আমরা কি জানতাম যাদেরকে আমরা মুক্তির কাণ্ডারি ভাবছি তারাই আসলে নখ থেকে মাথা পর্যন্ত এক চরম আত্মকেন্দ্রিকতার মায়াজাল। যখন একটি পুরো জাতি বুকের তাজা রক্ত দিয়ে এক স্বৈরাচারী রাজপ্রাসাদের পতন ঘটায়, ঠিক তখনই পর্দার আড়াল থেকে মঞ্চে প্রবেশ করে এমন এক শক্তি যা নিঃশব্দে গ্রাস করে বিপ্লবের প্রতিটি কণা। আজ উন্মোচিত হবে সেই তথাকথিত ত্রাণকর্তাদের আসল রূপরেখা, যার প্রতিটি পদক্ষেপে লুকিয়েছিল এক চরম শঠতার দীর্ঘ ইতিহাস। এই অন্তর্বর্তীকালীন প্রশাসনের মূল চালিকা শক্তিরা গত কয়েক মাসে যা করে দেখিয়েছে তা কোনো নিয়মতান্ত্রিক শাসন নয়, বরং ক্ষমতার অলিন্দে বসে এক সূক্ষ্ম চাতুর্য। তদন্তের গভীরে গিয়ে যখন তাদের শৈশব ও ছাত্রজীবনের সহপাঠীদের মুখোমুখি হওয়া গেছে, তখন থমকে যেতে হয়েছে। তাদের ঘনিষ্ঠ বৃত্তের মানুষরাই অবলীলায় স্বীকার করেছেন এই অবয়বের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর স্বার্থপর মানসিকতা। রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট পাওয়ার পর থেকেই শুরু হয় এক অলিখিত শয়তানি, যার প্রথম নজির দৃশ্যমান হয় সেই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠনের প্রহসনে। কমিশন গঠিত হলো, ফাইল নড়াচড়া করল, রিপোর্টও জমা পড়ল, কিন্তু কাজের কাজ হলো শূন্য। এক গভীর নীরবতায় ধামাচাপা দেওয়া হলো ভেতরের মূল ষড়যন্ত্রকারীদের। বিপ্লবোত্তর বাংলাদেশে যে ক্ষতগুলো সবচেয়ে আগে শুকানোর কথা ছিল, তা হলো বছরের পর বছর ধরে অন্যায়ভাবে বন্দী থাকা আলেম ওলামাদের মুক্তি। কিন্তু এই প্রশাসনের আমলে তারা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেই রয়ে গেলেন। কেন তাদের মুক্তি দেওয়া হলো না? অনুসন্ধান চালাতে গিয়ে উঠে এসেছে এক চাঞ্চল্যকর ও রোমহর্ষক তথ্য। আইন মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পর্যন্ত আলেমদের জামিনের বিষয়ে আন্তরিকভাবে কাজ করছিলেন। এমনকি সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং কারা কর্তৃপক্ষের মহাপরিচালকও আইনি প্রক্রিয়া দ্রুত করতে ফাইল মাত্র 15 মিনিটে ছেড়ে দিচ্ছিলেন। কিন্তু ঠিক এই জায়গাতেই দৃশ্যপটে প্রবেশ করে এক অদৃশ্য হাত। জামিন মঞ্জুর হওয়ার পরপরই দেশের বিচারকদের ওপর আসত প্রচণ্ড চাপ, আর সেই চাপের উৎস ছিল ঢাকার মার্কিন দূতাবাস। এখন প্রশ্ন ওঠে, মার্কিন দূতাবাসকে এই দেশের বাস্তব পরিস্থিতি বোঝানোর দায়িত্ব কার ছিল? যিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের ব্যক্তিগত স্বার্থে, নিজের আইনি জটিলতা থেকে বাঁচতে বিশ্বের 300-400 সাবেক রাষ্ট্রপ্রধান ও নোবেল জয়ীদের দিয়ে স্টেটমেন্ট দেওয়াতে পারেন, যিনি এক রাতের নোটিশে নিউ ইয়র্ক টাইমস কিংবা ওয়াল স্ট্রিট জার্নালে পুরো পৃষ্ঠার বিজ্ঞাপন ছাপাতে পারেন, তার কি এই ক্ষমতা ছিল না যে মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে বলবেন বাংলাদেশে কোনো কৃত্রিম জঙ্গিবাদের অস্তিত্ব নেই? পূর্ববর্তী সরকারের পতন হয়েছিল দিল্লির অন্ধ গোলামির কারণে, কিন্তু এই নতুন প্রশাসন ক্ষমতায় এসে কি করল? ভারতের প্রতি তাদের যে নীতি, তা পূর্বসূরিদের চেয়েও কয়েক গুণ বেশি আত্মঘাতী বলে প্রমাণিত হয়েছে। ক্ষমতার মসনদে বসেই আগের সরকারের চেয়েও বিপুল পরিমাণে ইলিশের চালান পাঠানো হলো সীমান্তে। আদানির সেই অসম ও লুণ্ঠনমূলক বিদ্যুৎ চুক্তি বাতিল করা তো দূরের কথা, পরম যত্নে তা বহাল রাখা হলো। এমনকি ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আনার মতো জরুরি সিদ্ধান্তগুলোও তারা স্বপ্রণোদিত হয়ে নেয়নি। প্রতিটি সিদ্ধান্তের পেছনে ছিল গণমানুষের তীব্র আন্দোলন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মতো লড়াকু ব্যক্তিদের চরম আল্টিমেটাম এবং রাজপথের প্রেশার। চাপ না দিলে এই প্রশাসন এক পাও নড়ত না। এই প্রশাসন দেশ সংস্কারের নামে আসলে কি করেছে? 1.5 বছর ধরে তারা নিজেদের আখের গুছিয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিবারের নামে ট্রাভেল এজেন্সি খোলা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বড় বড় পদ দখল, সবকিছুই চলেছে সমান্তরালভাবে। জনমনে তীব্র ক্ষোভ, উপদেষ্টা পরিষদের একাংশের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির প্রমাণ ও অর্থ পাচারের অভিযোগ ওঠা সত্ত্বেও প্রধান উপদেষ্টা একজনকেও অপসারণ করেননি। এমনকি যখন কোনো উপদেষ্টা নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, তখনও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এর কারণ অত্যন্ত গভীর। প্রধান উপদেষ্টা বেছে বেছে নিজের এনজিও বলয়ের অনুগত লোকদের দিয়ে পুরো ক্যাবিনেট সাজিয়েছেন। এটি কোনো বিপ্লবী
সরকার ছিল না, এটি ছিল একটি এনজিও গ্রাম সরকার। তাদের মূল দর্শনই ছিল, তোমরা সবাই মিলেমিশে খাও, আমাকেও লুটেপুটে খেতে দাও, কেউ কাউকে প্রশ্ন করব না। এই অকম্মন্যতার সবচেয়ে বড় প্রমাণ মেলে যখন গতকাল স্বয়ং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের সামনে এসে চরম উদাসীনতায় বলেন যে আমেরিকার সাথে কী চুক্তি হয়েছে তা তিনি নিজেই জানেন না। একজন দেশের পররাষ্ট্রমন্ত্রী, অথচ তার অজান্তে অন্য একটি পরাশক্তির সাথে দেশের স্বার্থ সংশ্লিষ্ট চুক্তি হয়ে যায়, এর চেয়ে বড় প্রশাসনিক দেউলিয়াডোপনা আর কি হতে পারে? তদন্তে জানা যায়, এই পররাষ্ট্র উপদেষ্টা আসলে নিখাদ এক ভারতীয় পণ্য। তিনি সুকৌশলে বিভিন্ন বিদেশি দূতাবাসে এবং কূটনৈতিক মিশনে বিগত স্বৈরাচারী সরকারের দোসরদের টিকিয়ে রেখেছেন। সাংবাদিক মুশফিক ফজল আনসারির মতো লড়াকু ব্যক্তিত্ব, যিনি বিগত 15 বছর ধরে নির্বাসনে থেকে নিজের পরিবারের ওপর টর্চার সহ্য করেও স্বৈরাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে লড়াই করেছেন, তাকে জাতিসংঘে একটি গুরুত্বপূর্ণ পোস্টিং দেওয়ার কথা হচ্ছিল, তখন এই তৌহিদ হোসেনি ফাইল আটকে তা হতে দেননি। অথচ বিশ্বস্ত দেশপ্রেমিকদের কোণঠাসা করে পুরো পররাষ্ট্র মন্ত্রণালয়কে তিনি আওয়ামী লীগের নিরাপদ আস্তানায় পরিণত করেছেন। শুধু তাই নয়, এই প্রশাসনের আইন উপদেষ্টা আসিফ নজরুল কিংবা পরিবেশ উপদেষ্টা রেজওয়ানার মতো ব্যক্তিরা আজ সব বিষয়ে নিজেদের অজ্ঞতা প্রকাশ করছেন। বিচারকদের নিয়োগ, জামিন, বাণিজ্য কিংবা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার চুক্তি, সব কিছুতেই তাদের এখন একটাই উত্তর: আমরা কিছু জানি না। তারা যেন শুধু নিজেদের সুযোগ সুবিধা আর আখের গোছানো ছাড়া আর কিছুই বোঝেন না। মাত্র 4-5 জন চাটুকার, উপদেষ্টা আর তাদের বিশেষ বান্ধবীদের সিন্ডিকেট মিলে গোটা দেশটাকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। একটি রাষ্ট্র কতটা নির্মম হলে নিজের দেশের হাজারো শিশুর লাশের ওপর দাঁড়িয়ে শাসকেরা আন্তর্জাতিক মঞ্চে হাসি মুখে হাত মেলাতে পারে? বাংলাদেশে গত কয়েক মাসে হামের টিকাদানের চরম গাফলতির কারণে প্রায় 1000 নিষ্পাপ শিশু মারা গেছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও 5 জন, 7 জন কিংবা 15 জন অবোধ শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কিন্তু রাষ্ট্রীয় গণমাধ্যম কিংবা এই প্রশাসনের নীতি নির্ধারকদের টেবিলে এই নিয়ে কোনো উদ্বেগ নেই, কোনো জরুরি বৈঠক নেই। তারা ব্যস্ত রাগ গড়লা নামের তুচ্ছ কোনো নাচানাচি কিংবা সস্তা বিনোদনের এজেন্ডা নিয়ে জনমনকে অন্যদিকে ঘুরিয়ে রাখতে। তদন্তের জাল যত দূর বিস্তৃত হয়েছে, ততই স্পষ্ট হয়েছে যে এই 1.5টা বছরের সংস্কারের নামে আসলে চলেছে এক অলিখিত লুণ্ঠন। সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে উপদেষ্টাদের আত্মীয় স্বজনদের নামে আন্তর্জাতিক ট্রাভেল এজেন্সির লাইসেন্স নেওয়া হয়েছে। বিশ্বমঞ্চে নিজেদের নোবেলজয়ী ইমেজ ধরে রাখতে রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করে লবিস্ট নিয়োগ করা হয়েছে। অথচ যে দেশের মানুষ এক বেলা ভাতের জন্য, একটা ন্যায্য অধিকারের জন্য রাজপথে জীবন দেয়, তাদের কপালে জুটেছে শুধু একরাশ হতাশা আর দীর্ঘশ্বাস। এই প্রশাসনের পররাষ্ট্রনীতির দিকে তাকালে যে কেউ স্তব্ধ হয়ে যাবেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সেই ঐতিহাসিক উক্তি, আমেরিকার সাথে কি চুক্তি হয়েছে তা আমি জানি না, আসলে কোনো সাধারণ অজ্ঞতা ছিল না। এটি ছিল এক গভীর ভূ রাজনৈতিক সমর্পণের সূক্ষ্ম চাল। এই তৌহিদ হোসেন আসলে সুকৌশলে আন্তর্জাতিক মহলে এমন এক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন যাতে মনে হয় আগামী 5 বছর পর এই দেশে আবার সেই পুরনো স্বৈরাচারী দলই ফিরে আসবে। তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন তারা নাকি নির্বাচনে অংশ নিতে পারে। এর সাথে যোগ হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের মতো সুবিধাবাদীদের নীরবতা। বিচার বিভাগের স্বাধীনতা কিংবা আলেমদের মুক্তি বিষয়ে যিনি অতীতে টক শোতে টেবিল চাপড়ে কথা বলতেন, ক্ষমতায় বসার পর তিনি যেন এক চিরন্তন বোবা সেজে গেলেন। এই ক্যাবিনেটের তৌহিদ, আসিফ নজরুল এবং রেজওয়ানার মতো 4-5 জন চরিত্র এবং তাদের আড়ালে থাকা কিছু বিশেষ বান্ধবী মিলে গোটা দেশটাকে এক লুণ্ঠনের চারণভূমিতে পরিণত করে দিয়ে গেছে।